শুরুতে জানাবো সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ হচ্ছে অবরোধ হরতালের আগুনে পোড়া লাশের সারি, গাজীপুরে বাসের হেলপার জীবন্ত দগ্ধ, মগবাজার ও রংপুরে আহত আরো 2 জনের মৃত্যু। সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত বিচার আইনের আওতায় বিচার হবে, যে কোনো নাশকতা প্রতিহত করবে বিজিবি। হরতালে আদালতে যাননি খালেদা জিয়া, দুর্নীতির 2 মামলায় বিচারকের প্রতি অনাস্থা আবেদন, পরবর্তী সাক্ষ্য 29 জানুয়ারি। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসছে সরকার, গড়ে তোলা হচ্ছে গ্যাস ও ফার্নেস অয়েল ভিত্তিক 32টি উৎপাদন কেন্দ্র। এবং চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয়যুক্ত পদার্থ সরিয়ে নিয়েছে পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন অবরোধ হরতালের আগুনে দগ্ধ 12 জন। তারা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার আগুনে দগ্ধ হন। এদিকে গত শুক্রবার রাজধানী মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ আরো 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন 3 জনের মৃত্যু হলো, আর সারা দেশে দগ্ধ হয়ে মারা গেছে 10 জন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত রোববার সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে অবরোধ সমর্থকদের আগুনে দগ্ধ লেগুনা চালক সেলিম যেন দুচোখে অন্ধকার দেখছেন। মাত্র 5 মাস আগে 3 লাখ টাকা ঋণে কেনা লেগুনা পুড়িয়ে দেওয়ার সাথে সাথে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে অবরোধ সমর্থকরা। সেলিম বলেন, জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েই সব হারাতে হলো তাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তার। রংপুরের মিঠাপুকুরে দগ্ধ বাস যাত্রী মিনারা বেগম, বগুড়ার স্বপ্না বেগম সহ 12 জনের চিকিৎসা চলছে বার্ন ইউনিটে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অবরোধ হরতালের আগুনে দগ্ধ হন তারা। তাদের দেখতে বার্ন ইউনিটে যান পুলিশের আইজি শহীদুল হক ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। অবরোধ হরতালের আগুনে বার্ন ইউনিটে চিকিৎসাধীন 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 24 ঘন্টার মধ্যেই মারা যান 2 জন, আর সারা দেশে মারা গেছে 10 জন। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। হরতাল অবরোধের সহিংসতাকারীদের সন্ত্রাস বিরোধী আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যারা সহিংসতা ও নাশকতায় লিপ্ত তাদের সাথে কোনো আলোচনায় বসবে না সরকার। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চলমান আন্দোলনকে অর্থহীন মন্তব্য করে বলেছেন, পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে বিএনপি। আরো জানাচ্ছেন মিঠুন মুস্তাফিজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সমকালীন নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিএনপির চলমান অবরোধ, হরতাল ও সহিংসতার সমালোচনা করে মন্ত্রী বলেন, নাশকতার সাথে জড়িতদের আইনের মুখোমুখি করা হবে। জনগণের চলাফেরা, আমাদের দেশের এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের দেশের রপ্তানি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে অন্তরীণ করা হয়নি, নাশকতা রুখতেই কেবল তার নিরাপত্তা জোরদার করেছে সরকার। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সহিংসতায় লিপ্তদের সাথে কোনো আলোচনায় বসবে না সরকার। মন্ত্রী জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারে আইসিটি আইনে সংশোধনের কাজ শেষ করেছে মন্ত্রণালয়। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করতে যান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়ুদন। তার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। বিএনপির হরতালকে অর্থহীন মন্তব্য করে তিনি বলেন, দেশের সর্বনাশ ডাকতেই তাণ্ডব চালাচ্ছে বিএনপি। অর্থমন্ত্রী আশা করেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই আবারও স্বাভাবিক গতি পাবে অর্থনৈতিক কর্মকাণ্ড। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। হরতাল অবরোধের সময় পেট্রোল বোমা নিক্ষেপ বা মানুষ হত্যা হলে তা প্রতিহত করতে বিজিবি সদস্যরা প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বর্তমানে 17 জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে ও অরক্ষিত সীমান্তের সুরক্ষায় সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও জানান বিজিবি মহাপরিচালক। কামরান করিমের রিপোর্ট, জানাচ্ছেন তৃষা ভক্ত।
সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান ও মানব পাচার রোধে 2014 সালে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সফলতার চিত্র তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। এ সময় বিজিবির মহাপরিচালক জানান, অবরোধ হরতালের সময় সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও কাজ করছে। পেট্রোল বোমায় মানুষের প্রাণনাশের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিজিবি প্রধান বলেন, এমন ঘটনা প্রতিহত করা হবে। যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে হয়তো ওইখান থেকে লাঠি দিয়ে দৌড়ে দিব না, বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জন, আর আমি যদি তাকে যদি ক্যাজুয়ালিটি করি, আমি 5টা জীবন বাঁচাতে পারবো। আমার হয়তো যে সেই দল চিন্তা করতে হবে, আমার লোকজন সাথে যাবে না, গুলি করতে হয় পরিস্থিতি, কিন্তু যদি আমাকে যদি যেতে, আমার কাছে কিন্তু লেদার বিপদ ছাড়া অন্য কিছু নাই। তিনি জানান, 2014 সালে বিজিবি সদস্যরা প্রায় 841 কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে। গ্রেফতার করা হয়েছে প্রায় 2000 জনকে। বিজিবি মহাপরিচালক জানান, সীমান্ত সুরক্ষা বাড়াতে ভারত ও মিয়ানমারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে 935 কিলোমিটার ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 285 কিলোমিটার সীমান্ত সড়ক ও কাঁটা তারের বেড়া নির্মাণে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তিনি। সীমান্ত আছে, সেই সীমান্তের মধ্যে আসলে কিন্তু প্রত্যেকটা দেশ, আপনারা যে কোনো দেশে দেখেন, কিন্তু কাঁটাতারের বেড়া থাকে, তাদের হলো রোড থাকে, যাতে হলো ওই রোড দিয়ে কাঁটাতার ধরে ধরে যাতে হলো টহল দিতে পারে। এই জিনিসটা আমাদের আমি জানি না কবে হবে, সরকার নীতিগত অনুমোদন দিয়েছে, আমরা প্রজেক্ট পাঠিয়েছি, হয়তো হবে। তবে অস্ত্র ও মাদক চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতা চাইলেন বিজিবি মহাপরিচালক। তৃষা ভক্ত, বৈশাখী নিউজ, ঢাকা। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর পাশে এই মহড়া অনুষ্ঠিত হয়। পানিপথে বাধা অতিক্রম করে কিভাবে শত্রুর মোকাবেলা করা হয় তা এই মহড়ায় তুলে ধরে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। 8000 প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে যুদ্ধের নানা কলা কৌশল তুলে ধরে প্রদর্শনীতে। মহড়ায় 2টি কাল্পনিক শত্রু দেশ চিহ্নিত করে সেসব দেশের শত্রুদের ধ্বংস করার উপায় তুলে ধরেন চৌকস সেনা সদস্যরা। 2টি MiG-29 যুদ্ধ বিমান, 2টি হেলিকপ্টার, 2টি যুদ্ধকাজে ব্যবহৃত হেলিকপ্টার সহ মোট 8টি বিমান ও হেলিকপ্টার এই মহড়ায় অংশ নেয়। মহড়া পরিচালনা করেন 55 পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান। পরিদর্শন শেষে সেনা সদস্যদের সংক্ষিপ্ত দরবারে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার নামে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 29 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত। এদিকে আবেদন নাকচ করে সাক্ষ্য গ্রহণ চালিয়ে যাওয়ার বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। রকিব মানিকের রিপোর্ট। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিত ও খালেদা জিয়ার অনুপস্থিতির জন্য সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন নামঞ্জুর করেন বিচারক আবু আহমেদ জমাদার, সেই সঙ্গে সময়ের আবেদন মঞ্জুর করেন। চলে সাক্ষ্য গ্রহণ, এরই মধ্যে শুরু হয় হট্টগোল। পরে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। উচ্চ আদালতে যাওয়ার সময় চান তারা। শুনানি শেষে আগামী 29 জানুয়ারি পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আদেশ দেন বিচারক। আমরা উল্লেখ করেছি যে গত তারিখে আমরা পিটিশন দিয়েছিলাম, বিজ্ঞ আদালত আমাদের পিটিশন নামঞ্জুর করে সাক্ষী নিয়েছেন। অনাস্থার পিটিশন আমরা দাখিল করেছি, সে অনাস্থার পিটিশন আদালত মঞ্জুর করে আগামী 29 জানুয়ারি তারিখ দিয়ে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সময় ক্ষেপণের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা বারবার এই ধরনের কৌশল অবলম্বন করছেন। সাক্ষ্য গ্রহণ যখন শেষ পর্যায়ে, তখন তারা বারবার এ পর্যন্ত কয়েকটি পিটিশন তারা দিয়েছে। এ পর্যন্ত যত বিচারকই এসছেন এই মামলা বিচার করার জন্য, তাদের পক্ষের যদি কোনো আদেশ না হয় তাহলে তারা মুলতবির জন্য আবেদন করে। 2008 সালে মামলার কার্যক্রম শুরু হলেও আসামি পক্ষের আইনজীবীরা নানা অজুহাতে মামলাটির দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। রকিব মানিক, বৈশাখী নিউজ, ঢাকা। বিএনপি জোটের হরতালে রাজধানীতে জনজীবন প্রায় স্বাভাবিক। সারা দেশের সঙ্গে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস কম চলেছে। রাজধানীর খিলক্ষেতে টহলরত অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এক SI, 2 আনসার সদস্য এবং এক রিকশা চালক আহত হয়েছেন। তবে রাজধানীর বাইরে বেশ কিছু স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। আরো জানাচ্ছেন শেখ নজরুল ইসলাম। বিএনপি জোটের হরতালে রাজধানীর বেশিরভাগ স্থানে দেখা যায়নি নেতাকর্মী বা পিকেটারদের। যান চলাচল অনেকটাই স্বাভাবিক।
সকালে গুলশানে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সামনের সড়কে সিএনজি অটোরিকশায় আগুন দেওয়ার সময় জাহাঙ্গীর নামে এক যুবককে আটক করে পুলিশ। তবে ওই যুবক নিজেকে ওই অটোরিকশা চালক বলে দাবি করেছে। অন্যদিকে পুলিশ বলছে ওই যুবকই অটোরিকশায় আগুন দিচ্ছিল। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতে টহলরত অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এক এসআই, 2 আনসার এবং এক রিকশা চালক আহত হন। রাজধানীর বাইরে বেশ কিছু স্থানে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হরতাল অবরোধকারীরা। গতরাতে গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে বাসের ভিতরে থাকা হেলপার তোফাজ্জল মারা যান। তার বাড়ি সিলেটে। সিরাজগঞ্জের সলঙ্গা এবং নাটোরে ট্রাকে আগুন দেয় পিকেটাররা। কুমিল্লার কান্দিরপাড়ে পুলিশ এবং বিজিবির সাথে 20 দলীয় জোটের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় এক পুলিশ সহ 3 জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল হামলায় আহত হয়েছে 3 জন। নারায়ণগঞ্জ, জয়পুরহাট, ঝালকাঠি সহ কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুর এবং আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে যশোর, খুলনা, দিনাজপুর, মেহেরপুর, বরিশাল সহ বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ। দর্শক, হরতালে রাজধানী গুলশান, মতিঝিল, বংশাল, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা ঘুরেছেন আমাদের সহকর্মী কামরান করিম। এই মুহূর্তে তিনি আছেন শাহবাগ এলাকায়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরান, হরতালের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। জ্যোতি, কিছুক্ষণ আগে মালিবাগ মোড়ে একটি ঝটিকা মিছিলের চেষ্টা করেছিল যুবদল কর্মীরা এবং সেখানে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে তারা এবং পরপর 5টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু শাহবাগ মোড়ের চিত্রটি কিন্তু তা বলছে না। শাহবাগ মোড়ে হরতালের তেমন কোনো প্রভাব এখন দেখা যাচ্ছে না। সকালে কিছুটা যান চলাচল কম ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দুপুর 2টায় শাহবাগে আমরা দেখছি যে গণপরিবহনের উপস্থিতি সংখ্যাও বেশি এবং প্রতিটি বাসেই কিন্তু যাত্রী বোঝাই আছে। কিন্তু এই সড়কটিতে আসলে ঘন্টায় দেখা যাচ্ছে 2 থেকে একটি ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট গাড়ি আমাদের চোখে পড়ছে। অ্যাম্বুলেন্স চলাচল করছে এবং এই মোড়টিতে যেমন পুলিশ পাহারা রয়েছে, তেমনি আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, গাবতলী সহ অন্যদিকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই বিস্তীর্ণ পথে সকাল থেকে ঘুরে যেতে দেখেছি। যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে সেখানে মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটি আতঙ্ক কাজ করছে। কারণ প্রতিদিন যে হারে পেট্রোল বোমার আঘাতে ক্ষত নিয়ে মানুষ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হচ্ছে, তারা আসলে বলছেন যে তারা এই ব্যাপারে যথেষ্ট উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম যে শাহবাগ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। তিনি যেটি বলেছেন যে এই এলাকায় নাশকতার কোনো খবর তাদের কাছে নেই, তবে গোলাপশাহ মাজার এলাকায় কিছুক্ষণ আগে একটি বাসে ইটপাটকেল ছুঁড়েছিল হরতালকারীরা। এবং আপনি জানেন যে আজকে হরতালটি হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে, সেটি সন্ধ্যা 6টায় শেষ হবে। সেই সময় অবধি এখন দুপুর। আপনি দেখছেন যে হারে গণপরিবহন রাস্তায় বেরিয়েছে, তাতে বলা যাচ্ছে যে আর কিছুক্ষণ পর অর্থাৎ বিকেলে হয়তো এই সড়কটি সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। জ্যোতি, এই ছিল আমার কাছে এখনকার মতো শাহবাগে হরতালের চিত্র। আপনাকে অনেক ধন্যবাদ। প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা কথা বলবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, সহকর্মী কামরান করিম জানাচ্ছিলেন হরতালের চিত্র। অবশেষে কুইক রেন্টাল ঘরানার বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী 5 বছরে দেশে গ্যাস বা ফার্নেস অয়েল ভিত্তিক 32টি নতুন বিদ্যুৎ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আরো 7000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়লা বা পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা না গেলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। বিদ্যুৎ খাত নিয়ে শাহরিয়ার ইমনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসাবে 2019 সালের মধ্যে দেশে আরো 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চলছে। বর্তমান 10,000-এর সাথে নতুন 7000 যুক্ত হলে 19 সাল নাগাদ মোট উৎপাদন দাঁড়াবে 17,000 মেগাওয়াট। এ লক্ষ্যে আগামী 5 বছরে সরকারিভাবে 16টি আর বেসরকারি খাতে 16টি, মোট 32টি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সরকারি খাতে 16টি কেন্দ্রের 4272 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির কথা, তবে এর 11টি কেন্দ্রের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। বিপরীতে বেসরকারি খাতে 16টি কেন্দ্রের নির্মাণ অগ্রগতি তুলনামূলক ভালো। আগামী জানুয়ারি মাসের শেষ পর্যায়ে এই প্রকল্পটি জাতীয় গ্রিডে দিতে পারবো বলে আশা করছি। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, সার্বিকভাবে নতুন কেন্দ্রগুলোর অগ্রগতি খারাপ নয়। এগুলো চালু হলে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উপর নির্ভরতা কমবে বলে আশাবাদী পিডিবির চেয়ারম্যান। পরিকল্পনাতে আপনি যদি 80% অ্যাচিভ করেন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ।
আমাদের অ্যাচিভমেন্ট 80%-এর বেশি। এদিকে বিদ্যুৎ খাত বিশেষজ্ঞরা বলছেন কুইক রেন্টাল নির্ভরতা কমলেও এসব কেন্দ্র গ্যাস ও ফার্নেস অয়েল ভিত্তিক হওয়ায় দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সেই প্রেক্ষিত বিবেচনায় কয়লা ও পারমাণবিক জ্বালানি খাতের দ্রুত উন্নয়নের পরামর্শ তাদের। কয়লা ভিত্তিক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলোর ব্যাপারে কিন্তু অনেক রকম অনিশ্চয়তা আছে। বিদ্যুৎ মহাপরিকল্পনায় সবই আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসবে। আমরা অলরেডি নির্মাণাধীন 8000 মেগাওয়াটের মতো, আর প্রক্রিয়াধীন প্রকল্প প্রায় 20,000 মেগাওয়াটের মতো। আর এসব উদ্যোগের মাধ্যমেই 2021 সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20,000 মেগাওয়াটে উন্নীত হবে আশা উপদেষ্টার। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাযুক্ত পদার্থ সরিয়ে নিয়েছে পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল। গত বুধবার থেকে বন্দরে এ কাজ শুরু করেন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা ও বাংলাদেশের 23 জন বিজ্ঞানী। তেজস্ক্রিয় পদার্থ অপসারণ শেষে সকালে সংবাদ সম্মেলন করে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পিঙ্কি চৌধুরী। চট্টগ্রাম বন্দর থেকে ভারতে পণ্য রপ্তানির পথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে 2013 সালের 29 এপ্রিল একটি কন্টেইনারে উচ্চমাত্রা তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। এরপর কন্টেইনারটি ফেরত পাঠানো হয় চট্টগ্রামে। এতে 19 টন পুরনো ইস্পাতের তৈরি পণ্যের মধ্যে উচ্চমাত্রা তেজস্ক্রিয়তাযুক্ত পদার্থ শনাক্ত করে চট্টগ্রাম পরমাণু শক্তি কমিশন। কমিশনের পরীক্ষায় পাওয়া এর মাত্রা প্রতি ঘন্টায় 10 মাইক্রোসিয়েভার্টস। পরে বন্দর কর্তৃপক্ষ কন্টেইনারটি তেজস্ক্রিয়তা মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চায়। বিজ্ঞানীরা জানিয়েছেন কন্টেইনারে পাওয়া পদার্থটির নাম গামা নিউট্রন ইমিটার। মানবদেহের জন্য ক্ষতিকর এই তেজস্ক্রিয় পদার্থ মানুষের সংস্পর্শ থেকে দূরে রাখতে যথাযথ উপায়ে সংরক্ষণ করা হবে বলে জানালেন পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক। এটা যাতে মানুষের সংস্পর্শে না আসে একটি পরিত্যক্ত সোর্স বা রেডিয়েশন সোর্স সংরক্ষণের ব্যবস্থা দিয়ে আমাদের বিশেষজ্ঞদের জানা আছে এবং আমাদের সেই রুলস রেগুলেশন ফলো করে আমরা সেফলি এবং নিরাপদে এটা আমরা সংরক্ষণের ব্যবস্থা অবশ্যই করব এবং সেটাই করা হবে। পরিত্যক্ত সোর্স এটা অবশ্যই মানুষের জন্য ক্ষতিকারক। তেজস্ক্রিয় পদার্থ সরাতে বিজ্ঞানী দলের নেতৃত্ব দেন মেগাপোর্টস প্রকল্প বাংলাদেশের সাস্টেইনেবিলিটি ম্যানেজার মাইক টিনকার। পিঙ্কি চৌধুরী, বৈশাখী নিউজ, চট্টগ্রাম। সমাজ রাজধানীর মুক্তি ভবনে সাংবাদিক মানিক সাহার 11তম হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম আরিফিন সিদ্দিক বলেন, সত্যকে বাঁচিয়ে রাখতে হলে সত্যনিষ্ঠ সাংবাদিকদের বাঁচিয়ে রাখতে হবে। বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, গত 4 দশকে 2 ডজনের বেশি সাংবাদিককে হত্যা করা হলেও মাত্র 2 জনের হত্যার বিচার হয়েছে। পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা না গেলে এ ধরনের হত্যা ও বিচার না পাওয়ার ঘটনা ঘটতে থাকবে বলেও জানান তিনি। সাংবাদিক হত্যার বিচারের জন্য সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় সভায়। এ সময় মানবাধিকার নেত্রী খুশি কবির ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাহুল রাহা, সিপিডির আবু জাফর আহমেদ, গণতন্ত্র পার্টির নুরুর রহমান সেলিম উপস্থিত ছিলেন। 20 দলীয় জোটের আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তা বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধে ইসলাম শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, যারা ইসলামের নাম ভাঙিয়ে ইসলাম বিরোধী কাজ করছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। দ্বিতীয় পর্বে ইজতেমা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। হরতাল অবরোধের মধ্যেও কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে দেশ বিদেশের মুসল্লিরা সমবেত হচ্ছেন ইজতেমা ময়দানে। ইজতেমা নির্বিঘ্ন করতে 5 স্তরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো টঙ্গীর তুরাগ তীর। গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুদ আজমি। তাবলিগ জামায়াতের 50তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে টঙ্গীর তুরাগ নদীর তীরে দলে দলে আসছেন মুসল্লিরা। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে টঙ্গীর তুরাগ তীর।
মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সেনাবাহিনীর সদস্যরা তুরাগ নদীতে এবারও স্থাপন করেছে 7টি ভাসমান সেতু। হরতাল অবরোধের ভোগান্তি উপেক্ষা করেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ইজতেমায় আসা জানালেন মুসল্লিরা। যে কোনো দিনকে আল্লাহ পাকে ভরসা করব, আল্লাহই তার উপরে রহমত নাজিল করব। দিনের কাজ করার জন্য, দিনের কাজ শেখার জন্য আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানে চলা যায়। এখানে আমরা এত কষ্ট করে অবরোধের মধ্যে আসছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র কাম্য। বিশ্ব ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সিসি ক্যামেরার মাধ্যমে ইজতেমা ময়দান মনিটরিং এর পাশাপাশি রয়েছে র্যাব, পুলিশ ছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিদেশি মেহমানখানায় আমরা একটু অতিরিক্ত সাদা পোশাকে নিয়োজিত করব। এছাড়া বাহিরেও সাদা পোশাকে ডিউটি রাখবো। ক্ষেত্রগুলোতে আমাদের সাদা পোশাকে থাকবে। এবারের দ্বিতীয় পর্বে যে বিশ্ব ইজতেমা শুরু হবে, সেখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দিতে পারব। দ্বিতীয় দফায় 34টি জেলার মুসল্লিরা জেলাভিত্তিক 39টি খিত্তায় অবস্থান নিচ্ছেন ইজতেমা ময়দানে। 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ তীরের এই মাঠে প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিকৃত আদর্শকে পুঁজি করে সন্ত্রাসবাদ ছড়ানোর বিরুদ্ধে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে ঘোষণা দিলেন তারা। আজকের এই সফরে সাইবার ক্রাইম, অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে তাদের। দুদিনের এই সফরে শুক্রবার বারাক ওবামার ওভাল অফিসে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন ক্যামেরন। আগামী মে মাসের সাধারণ নির্বাচনের পূর্বে এটাই হবে ডেভিড ক্যামেরনের সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর। জানাবো খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় শেষ টি-20 ম্যাচ হারল 2-1 ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। তবে ডারবানে 69 রানের জয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই 100 রানের পার্টনারশিপ গড়ে প্রোটিয়ারা। এরপর বাকি ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতে না পারলেও 3 উইকেট হারিয়ে 195 রানের লড়াকু ইনিংস সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত ব্যাটসম্যান মর্নফন উইক করেন সর্বোচ্চ 114 রান। ব্যাট করতে নেমে স্বাগতিক বোলিং তোপে ক্যারিবীয় ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিলে 126 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ল্যান্ডেল সিমন্স করেন 49 রান, 5 উইকেট নেন ডেভিড উইসে। মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে বাকি আর মাত্র 4 দিন। 19 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই গ্র্যান্ড স্লামে শীর্ষ বাছাই হিসেবে খেলবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। স্পেন তারকা রাফায়েল নাদাল শুরু করবেন তৃতীয় বাছাই হিসেবে। ষষ্ঠ বাছাই হিসেবে কোর্টে নামবেন ব্রিটেনের অ্যান্ডি মারে। মহিলা এককে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় ও তৃতীয় বাছাই যথাক্রমে রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা ও রোমানিয়ার সিমোনা হেলেপ। মৌসুমের প্রথম এই গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট শেষ হবে 1 ফেব্রুয়ারি। স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ বার্সেলোনা। এছাড়া ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। নকআউট পর্বের প্রথম লেগে 2-0 গোলে হারায় শেষ 8 নিশ্চিত করতে আজ নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই ব্ল্যাঙ্কার্সদের সামনে। প্রথম লেগের ভুল শুধরে দ্বিতীয় লেগে জিততে পুরো শক্তির দলই মাঠে নামাবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। অপরদিকে শেষ ম্যাচে বার্সার কাছে হারলেও গতবারের শিরোপা বিজয়ীদের বিপক্ষে দ্বিতীয় লেগেও জয় ধরে রাখতে চান কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আরেক ম্যাচে বাংলাদেশ সময় রাত 3টায় মাঠে নামবে মেসি, নেইমার, সুয়ারেজদের বার্সেলোনা। ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালোরেস স্টেডিয়ামে কাতালানদের প্রতিপক্ষ প্রথম লেগে 5-0 গোলে হারা এলচে। সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানাবো আরো একবার। দীর্ঘ হচ্ছে অবরোধ হরতালে আগুনে পোড়া লাশের সারি। গাজীপুরে বাসের হেলপার জীবন্ত দগ্ধ। মগবাজার ও রংপুরে আহত আরো 2 জনের মৃত্যু।
সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত বিচার আইনের আওতায় বিচার হবে, যে কোনো নাশকতা প্রতিহত করবে বিজিবি। হরতালে আদালতে যাননি খালেদা জিয়া, দুর্নীতির 2 মামলায় বিচারকের প্রতি অনাস্থা, পরবর্তী সাক্ষ্য 29 জানুয়ারি। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসছে সরকার, গড়ে তোলা হচ্ছে গ্যাস ও ফার্নেস অয়েল ভিত্তিক 32টি উৎপাদন কেন্দ্র। এবং চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাযুক্ত পদার্থ সরিয়ে নিয়েছে পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল। এরপর বিকেল 3টায় বৈশাখী অর্থ বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।